বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ। নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। স্বাগত জানাই প্রিয় দর্শক, কেমন আছেন? আবারও আমরা এলাম দুজন অতিথি নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছে অর্নি এবং অহনা। হ্যাঁ, দুজনের নাম অ দিয়ে, দুজনের ড্রেস দেখছি একেবারেই তোমরা ম্যাচিং করে আলোচনা করে এসেছিলে নাকি? না না, আলোচনা করিনি। আচ্ছা, অর্নি এবং অহনা আমাদের সবুজ কুড়ি সিজন অনের চ্যাম্পিয়ন দুজনই, একজন নৃত্যে একজন সঙ্গীতে। তো আমরা আজ তাদের সঙ্গে আলোচনা করব। কেটিভির আয়োজন ছিল সবুজ কুড়ি। দর্শক, আমরা সরাসরি চলে যাই অর্নি এবং অহনার কাছে। তো অহনা, কেমন আছো তুমি? এই তো সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছি। আচ্ছা, সঙ্গীত চর্চা কেমন চলছে? ভালোই। আচ্ছা, অর্নি, চ্যাম্পিয়ন হয়ে কি চর্চা ছেড়ে দিয়েছো না চলছে? না না, চলছে চলছে। চলছে। হ্যাঁ, চর্চাটা কখনো ছাড়া যাবে না। আমরা জীবনের যতটুকু সময় আমরা শেখার সুযোগ থাকবে, শিখতে হবে, তাহলে আমরা প্রতিদিন নতুন নতুন কিছু আবিষ্কার করব, তাই না? আমরা তো এখনো শিখছি। প্রতিদিন আমি এটা নিয়ে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা এটার পিছনে ব্যয় করি, নতুন নতুন কিছু শেখা যায় কিনা। কারণ তোমাদের মতো যারা রয়েছে শিক্ষার্থীরা আমাকে কখন কোন প্রশ্ন করে বসবে, আমি উত্তর দিতে পারি কিনা, এজন্য আমার তো জানার শেষ নেই, তাই না? আমি যত জানি তত নিজেকে অজ্ঞ মনে হয়।
যে আমার বোধহয় অনেক আরো শিখতে হবে। তো যাই হোক, আমাদের আসলে শেখার শেষ নেই, শিখতে হবে। অহনা, সবুজ কুড়ি সিজন 1 এর চ্যাম্পিয়ন ছিলে তুমি। হ্যাঁ। আজ তুমি এই কেটিভি স্টুডিওতে অতিথি হিসেবে এসেছো। হ্যাঁ। হ্যাঁ, তো অবশ্যই। এই বিষয়টা কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে। আমি সবুজ কুড়ি সিজন 1 এর চ্যাম্পিয়ন ছিলাম, আজ আমি কেটিভির অতিথি হয়ে এসেছি। এটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগার একটি বিষয়। অর্নি, তোমার কেমন লাগছে? আমারও খুবই ভালো লাগছে। গত বছর নয়, আরো 2-3 বছর, হ্যাঁ, তখন সিজন 1 সবুজকুড়ি অনুষ্ঠিত হয়। তখন আমি প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম, কিন্তু পরে যখন চূড়ান্ত পর্যায়ে আমি চ্যাম্পিয়ন হই নৃত্যে, তখনের অনুভূতিটা আসলে খুবই ভালো ছিল। এখন তখন চ্যাম্পিয়ন হই, এখন যে আমি এই কেটিভির স্টুডিওতে আড্ডায় অতিথি হিসেবে আসতে পেরেছি, এটা আমার একটি ভাগ্যের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমরাও অনেক বেশি অবাক হচ্ছি যে আমাদের সেই ছোট্ট অর্নি এখন কত সুন্দর কথা বলতে শিখেছে, হ্যাঁ, তাই না? আমরা কিন্তু তোমাদেরকে সবুজ কুড়ি যখন কম্পিটিশন চলে, আমরা কিন্তু শুধু নাচ গানের জন্য কম্পিটিশনটা করিনি। এই যে স্মার্টলি তোমরা কথা বলছো না, আমরা কিন্তু এর জন্য তোমাদেরকে অনেক রকম ভাবে অনেক কিছু শিখিয়েছিলাম, বিভিন্ন ওয়ার্কশপ হয়েছিল, তাই না? তারপরে আমরা জাজরাও কিন্তু অনেক রকম কথা আমাদেরকে জাজদের বলাই থাকতো যে আপনারা এমন এমন কথা বলবেন যেন আপনার কথার মধ্যে থেকেও কিছু শিখতে পারে, শুধু নম্বর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। হ্যাঁ, গতানুগতিক অন্য 5টা-10টা কম্পিটিশনের মতো এটি নয়। এটি আমাদের একটা টোটাল একটা প্রক্রিয়াকে এবং টোটাল সিস্টেমটাকে ডেভেলপ করা। এটাই ছিল যে আমাদের সংস্কৃতি চর্চার সঙ্গে যারা আছে তারা যেন প্রকৃত শিল্পী হয়ে তৈরি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আলোচনা করব, আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো অহনা, এখন শুধু পড়ার চাপ, তাই না? মাথায় বইয়ের বোঝা, তো তার মধ্যে থেকে সংস্কৃতি চর্চা কেমন যাচ্ছে? পড়াশোনা তো আছেই, এখন আমি ক্লাস 7-এ পড়ছি, যেহেতু বড় ক্লাস, পড়াশোনাও অনেক বেশি, আরও ক্লাস উপরে উঠবে, আরও পড়াশোনা বাড়বে, কিন্তু এর মধ্যে দিয়েও আমি আমার সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছি। আমার স্বপ্ন যে আমি একদিন বড় হয়ে অনেক বড় একজন শিল্পী হব, দেশের মুখ উজ্জ্বল করব, সেজন্য আমি আমার চর্চা এর মধ্যে দিয়েই চালিয়ে যাচ্ছি। তোমার একটা ইচ্ছাই আছে যে তুমি একজন ভালো সঙ্গীত শিল্পী হতে চাও? হ্যাঁ, ভালো সঙ্গীত শিল্পী হতে চাই। হ্যাঁ, তুমি ভালো পড়াশোনা করে চাকরি পাবে কিনা এটা কেউ জানে না, কিন্তু তুমি যে ভালো শিল্পী হতে পারবে, তোমার কনফিডেন্স সেখানে তোমাকে নিয়ে যাবে। এবং তুমি দেখো সবুজ কুড়িতে চ্যাম্পিয়ন হয়েছিলে, ওটি তোমার মূল ভিত্তি। হ্যাঁ, সেই ভিত্তির উপর তোমাকে একটা কনফিডেন্স দেওয়া হয়েছে যে হ্যাঁ, এটা চর্চা করলে তুমি অনেক দূর যেতে পারো। হ্যাঁ, সেটা দিয়ে তোমাকে সারা দেশের মানুষ চিনতে পারে, তোমার সমাজ তোমাকে চিনবে, তোমার পৃথিবী তোমাকে চিনতে পারে যদি তুমি সেই লেভেলে যেতে পারো। কি অর্নি, বিষয়টা কেমন? যে এখন তোমার চর্চা কেমন যাচ্ছে? যে এই সবুজ কুড়িতে চ্যাম্পিয়ন হয়ে কি সব শেষ হয়ে গেছে নাকি চর্চা চলছে? চর্চা চলছে, কিন্তু তখন যে চর্চাটা ছিল, এখন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে কম্পিটিশন যেন কমে যাচ্ছে। আসলে লেখাপড়ার চাপ তো বাড়তেই থাকবে, কিন্তু তার মধ্যে দিয়েই আমাদেরকে এগুলো চর্চা করে যেতে হবে। কারণ লেখাপড়ার পাশাপাশি এগুলো শেখা, এগুলোর চর্চা করা আসলে খুবই দরকার। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা, আমরা আসলে যে বইটা পড়ে যাচ্ছি, সে বইয়ের বাইরে থেকে যদি একটা প্রশ্ন আসে, আমরা কিন্তু লিখতে পারছি না, কারণ আমাদের সে সম্পর্কে ধারণা নেই। আমাদেরকে সবকিছু জানতে হবে। এবং আমি মনে করি যে লেখাপড়ার পাশাপাশি এই যে নাচ গান করা, এটাও শিক্ষার একটা অঙ্গ। এবং আমার কাছে আরেকটা জিনিস কিন্তু মনে হয়, আমার জীবন থেকে আমি বলি যে পারিপার্শ্বিক বিষয় না, যদি জানার জন্য ব্রেনটাও তো দরকার, তাই না? তো ব্রেনের ভিতর তুমি যদি একটা রকম ভাবে শুধু কাগজ গাদাতেই থাকো, পড়াশোনা গাদাতে থাকো, ABCD, অ ক খ অঙ্কের সূত্র, হ্যাঁ, বাংলার ব্যাকরণের সূত্র, ইংরেজি গ্রামারের সূত্র, সব যদি ঢোকাতেই থাকো, তাহলে একটা সময় কি সবকিছু মনোটোনাস হয়ে যায় না? হ্যাঁ, তো এটার আমরা যখন সংস্কৃতি চর্চা করি, নাচ গান শিখি, আমাদের ক্লাসেও কিন্তু আমরা অনেক রকম ইয়োগা করাই, অনেক রকম প্রাণায়াম করাই, এক্সারসাইজ করাই, তার মধ্যে তোমার ব্রেনকে সুস্থ রাখার জন্য। সেটাকে শুধুমাত্র নাচ গানের জন্য না, যাতে তুমি একজন সৃজনশীল মানুষ হয়ে উঠতে পারো, হ্যাঁ, তুমি একজন সুস্থ মানুষ থাকতে পারো। রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু এই সংস্কৃতি চর্চার মধ্যে রয়েছে, আমরা কিন্তু সেটা শেখাই তোমাদেরকে। হ্যাঁ, তো যাই হোক, এখন যদি তোমরা এই সংস্কৃতি চর্চাটাকে যারা ওইভাবে নিচ্ছে না,
হ্যাঁ, যে তুমি দেখো অনুভূতিটা দেখো, অর্নি ছোট মানুষ, তুমি যেভাবে বললে যে এই উপলব্ধিটা তোমাদের মধ্যে এসেছে যে শুধুমাত্র পড়াশোনা দিয়ে জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না, যায় কি? যায় না। তাহলে তোমাকে সৃজনশীল মানুষ হতে হবে, সেটা তোমার কর্মজীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে একটা বিশাল প্রভাব পড়ে। আমার জীবন থেকে দেখেছি, আমার বন্ধু বান্ধবরা, আমি বা হয়তো আমরা পড়াশোনায় অনেক দূর যেতে পারিনি, কিন্তু সমাজে কিন্তু আমরা অনেক বিষয়ে লিডারশিপ পেয়ে গেছি। সেটার কারণ কি বলতো? এই সাংস্কৃতিক চর্চা আমাকে জীবনবোধের শৃঙ্খলা দিয়েছে, আমাকে লিডারশিপ নিতে শিখিয়েছে। এবং তোমরা যখন স্কুল কলেজে যাও, তাই না, তোমাদের শ্রেণী শিক্ষকরা বা প্রধান শিক্ষক তোমাদের সঙ্গে কেমন আচরণ করে? তারা মানে আমরা স্কুলের একটা পরিচিত মুখ, আমরা এই সাংস্কৃতিক বিষয় চর্চা করি, আমরা স্কুলের কোনো ফাংশন হলে আমরা নাচ গান আবৃত্তি অনেক কিছুই করি, এতে আমরা স্যারের কাছে আরো বেশি করে প্রাধান্য পাই। তারা আমাদেরকে আরো বেশি করে চেনে, অন্যান্য স্টুডেন্টদের তারা যেমনভাবে চেনে আমাদের তার থেকে একটু বেশি করে চেনে, কারণ আমরা এই জিনিসটা চর্চা করি, তাদের আমরা মানে বেশি পরিচিত মুখ। অর্নি, তোমার কেমন স্কুলে তোমার অবস্থাটা কি এই সাংস্কৃতিক চর্চার জন্য? আসলে লেখাপড়ার তো পরিচয় অবশ্যই প্রয়োজন, তার পাশাপাশি স্কুলে যে আমি নাচ করি গান করি, যে কোনো শিক্ষক দেখা হলে তুমি ইশিকা না, এই যে একটা অনুভূতি, এটা আসলে একটা বড় পাওয়া। এবং টিচাররা কিন্তু বাই নেমে তোমাদেরকে চেনে, তাই না? প্রত্যেকেই যে এই অমুককে ডাক দাও, এই অমুককে ডাক দাও, ওকে ক্লাসে যে ফার্স্ট হচ্ছে তার গুরুত্বটা কি, আমার কাছে মনে হয় তার চেয়ে তোমাদের গুরুত্বটা অনেক বেশি, তাই না? হ্যাঁ, তোমাদের মধ্যেও কেউ কেউ ফার্স্ট হচ্ছ, হ্যাঁ, যে পড়াশোনায় ভালো সে সাংস্কৃতিক চর্চাও ভালো। হ্যাঁ, তো যে ভালো সে সব জায়গায় ভালো, যে খারাপ আসলে সে সব জায়গায় খারাপ হবেই। আর আমাদের কাছে ভালো লাগে কি, আমাদের ছেলে মেয়েগুলো যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা করে কিছু শিখে যাচ্ছে, তারা তাদের ব্যবহারিক জীবনে একটা দারুণ অবস্থার মধ্যে আছে। তার সমাজ তাকে ভালোবাসে, তার শিক্ষকরা তাকে ভালোবাসে, তার সমস্ত বিষয়ে সে যেন সফল একজন মানুষ। কি তোমাদের কাছে সেরকম মনে হয় না? অবশ্যই। হ্যাঁ, আর তারপরে কি যে নিজের ভালো লাগার তো একটা ব্যাপার আছে। তুমি যখন স্টেজে গান করো, হ্যাঁ, সেই সময়টার জন্য তুমি তো পড়াশোনার জন্য যাচ্ছ, কিন্তু যখন তুমি অনুষ্ঠান যেদিন হবে সেই সময় কিরকম একটা অনুভূতি হয় সেটা একটু যদি এক্সপ্লেন করো। আমার অনুভূতিটা আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না। আমি যখন অনেক মানুষ, হাজার হাজার মানুষের সঙ্গে, মানে হাজার হাজার মানুষের সামনে যখন আমি স্টেজে গান গাই, তখন আমার মধ্যে মানে একটা দারুণ একটা ফিলিংস জন্মায়, যেটা আমি বলেই প্রকাশ করতে পারছি। মানে আমার এতটা ভালো লাগে যে আমি মানে হাজার হাজার মানুষকে আমি আমার নিজের প্রতিভাটা তাদের সামনে উপস্থাপন করতে পারছি। তোমার কেমন লাগে তুমি যখন নাচ করো, হাজার হাজার লোক দেখছে এবং শেষে করতালি দিচ্ছে, হ্যাঁ, তো কেমন লাগে তোমার? আসলে প্রথমে যখন স্টেজে উঠি বা যখন কম্পিটিশনের কোনো মঞ্চে উঠি তখন একটু নার্ভাস লাগে, কিন্তু যখন আমি নাচটা করছি তখন যে দেখি যে সামনে এতগুলো মানুষ আমাকে মুগ্ধ হয়ে দেখছে এবং নাচটা যখন শেষ হচ্ছে তখন আমি যে এতটা করেছি, মানে তাদের যে ভালো লেগেছে, তারা যে হাতে তালি দিচ্ছে, এই তালিটাই আমার কাছে অনেক কিছু। আরেকটা জিনিস কি মনে হয় না তোমাদের, যে ধরো একটা স্টেজে যখন তুমি অনুষ্ঠান করছো, তুমি একা পারফর্মার, এখানে হ্যাঁ তুমি একা পারফর্মার, তোমার দুটো চোখ, তোমার সামনে 1000 মানুষ বসে আছে, সেখানে 2000 চোখ, তার মানে 2000 চোখ কিন্তু তোমাকে দেখছে। হ্যাঁ, তুমি অডিয়েন্সকে কিন্তু দেখতে পাচ্ছ না, অনেক সময় লাইটের জন্য হোক, বিভিন্ন কারণে হোক দেখতে পাচ্ছ না। ওই 2000 লোক, তুমি এদিকে মুখ করলে তাদের চোখ এদিকে যাচ্ছে, তুমি এদিকে মুখ করলে তাদের এদিকে যাচ্ছে, তুমি হাঁটলে সেদিকে চোখ যাচ্ছে, তাদের মেইন ফোকাসটা আমাদের দিকে। হ্যাঁ, তো এইটা কিন্তু অনেক বড় অর্জন, জীবনের একটা অনেক বড় অর্জন না? তো যদি 5000 দর্শক থাকে, 10,000 চোখ তোমাকে দেখছে। তুমি যখন অনলাইনে বা টেলিভিশনে একটা প্রোগ্রাম করো, যদি 10,000 লোক দেখে, যদি 1 লাখ লোক দেখে, যদি 500 লোক দেখে, তাহলে তাদের মাধ্যমে এই ব্যাপারটা কত দূর পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, তার মানে তুমি নিজেকে সেলিব্রেট করতে পারো, জীবনকে সেলিব্রেট করতে পারো এর মধ্য দিয়ে। আচ্ছা, আমরা একটু সবুজকুড়ির দিকে ফিরে যাই। সবুজকুড়ি যখন প্রতিযোগিতা চলছিল, ওই যে জার্নিটা, ওই যে সময়টা ধরে ধরো 3 মাস বা 4 মাস বা 5 মাস 6 মাস আমাদের কম্পিটিশনটা চলেছিল, তাই না? হ্যাঁ, আমাদের ওই কম্পিটিশনেরটা একটু বড় টাইম ছিল। এবারের সিজন 2টা হয়তো আমরা একটু শর্ট টাইমে শেষ করব, আমাদের প্রস্তুতিটা সেরকমই। আর এবার আমাদের নিজস্ব একটা স্টুডিও হয়েছে, অন্যবার তো অন্যের স্টুডিওতে, ধার করা স্টুডিওতে কাজ করতে হতো,
ভাড়া দিয়ে, কিন্তু এবার আমরা নিজস্ব স্টুডিওতে কাজ করব, এটার ভলিউমটা আরো অনেক ভালো হবে। তো এখন বলো যে ওই যে জার্নিটা ছিল সেটা তোমার কেমন লেগেছিল, সবুজকুড়ির ওই জার্নিটা? প্রথমত আমি তো সে সময় অনেক ছোট, তখন আমি কত ক্লাস 3 বা 4-5-এ পড়ি। তো তখন আমার কাছে বিষয়টা একটু কঠিন লেগেছিল। প্রথম যেহেতু ছোট ছিলাম, আমার তখন অতটা ম্যাচুরড হইনি, আমি গানে অতটাও পরিচিত ছিলাম না। কিন্তু যখন আমি শেষ পর্যায়ে যখন আমি চ্যাম্পিয়ন হলাম, তখন তো আমার অনুভূতিটা তো অনেক ভালো হবেই, কিন্তু আমার জার্নিটা আমার কাছে একটু কষ্ট তো ছিলই। কারণ আমি তখন আর ছোট ছিলাম, গান করতাম কিন্তু অতটাও গানের কিছু বুঝতাম না। কিন্তু আমাকে ওখানকার বিচারকরা বা যারা যেভাবে আমাকে বুঝিয়েছেন যে গান জিনিসটা কি, বা আমরা যখন ওয়ার্কশপ করেছিলাম, আমি মানে জিনিসটা বুঝতে পেরেছিলাম যে গান জিনিসটা কি। আর মানে জার্নিটা ভালোই ছিল। আন্দাজে করার থেকে তখন তুমি মানে সিস্টেমেটিক ওয়েতে শেখার ব্যাপারটা। হ্যাঁ, আমি তখন থেকে শিখছি, তখন আমি গানের বিষয় আস্তে আস্তে একটু একটু করে বুঝতেছিলাম, মানে বুঝছিলাম যে আসলে গান জিনিসটা কি। আচ্ছা অর্নি, সবুজকুড়ির যে জার্নিটা তোমার জন্য ছিল, ধরো ওই কয় মাস তুমি নাচ করেছো, অনেকগুলো নাচ করেছিলে তাই না? তো প্রত্যেকটা অনুষ্ঠানের সঙ্গে তুমি ছিলে এবং একটা দারুণ প্র্যাকটিসের মধ্যে ছিলে সেই সময়, হ্যাঁ, একটা হেভি রিদিমের মধ্যে ছিলে প্রত্যেকেই। তো কেমন উপলব্ধিটা কি তোমার সেই সময়, বা তোমার অনুভূতিটা কেমন ছিল? আসলে সবুজকুড়ি যে শুধু একটি প্রতিযোগিতা সেটি নয়, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার, জানার বা অনেক কিছু বোঝার আছে। আমরা কম্পিটিশন করি যে পেতেই হবে, পুরস্কার পেতে হবে, ফার্স্ট না হলে হবে না, এরকম কোনো কিছুই নয়। আর তাছাড়াও সবুজকুড়ির যে একটি ভালো বিষয় সেটি হচ্ছে ওয়ার্কশপের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। যেমন যে কোনো কিছু সম্পর্কে, এমনও জিনিস ছিল যেগুলো আমরা জানতাম না, সেগুলো সম্পর্কেও জানতে পেরেছি। আর তাছাড়াও সবুজকুড়ির মাধ্যমে আমাদের যে নাচের অনুশীলনটা যে হয়েছে, এটার মাধ্যমে আমাদের শুধু ওই সময় নয়, ভবিষ্যতেও অনেক উপকারে এসেছে। তার মানে ওই তোমাদেরকে ভিতটা গড়ে দেওয়ার কাজটা সবুজকুড়ি করেছে। সবুজকুড়ি অবশ্যই করেছে। আমরা তো গান নাচ করতাম, কিন্তু তার মধ্যে যে ছোটখাটো জিনিস, খুঁটিনাটি জিনিস, গ্রামার, সেগুলো তো আমরা জানতাম না। কিন্তু আমরা সবুজকুড়ি যে ওয়ার্কশপটা হলো সেখানে আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু। তার মানে তোমাদের ভিতরে কিন্তু একটা ভয় কাজ করতো না যে এবার প্রশ্ন কি জানি আসে, টিচাররা কি প্রশ্ন করে, সেজন্য কিন্তু একটু খাটতে হয়েছে এক্সট্রা। হ্যাঁ, সেটা নিজে পড়াশোনা করেছো অথবা তোমাদের টিচারদের কাছ থেকে জেনে নিয়েছো। হ্যাঁ, এই যে একটা বিষয়, এটা কিন্তু তখন মনে হয়েছে কি যে শুধুমাত্র একটা প্রতিযোগিতা না, এটাকে অনেক কিছু জানার ব্যাপার আছে তাই না? হ্যাঁ, অনেক কিছু। তো যখন এই বিষয়গুলো তুমি জেনে কোনো কিছু করবে, তখন না মনে হবে যে তুমি সম্পূর্ণ একজন মানুষ। আর যখন না জেনে অন্ধের মতো কোনো কিছু করবে, হাত পাবে, তখন কিন্তু তুমি কুয়োর মধ্যে পড়তে পারো, তুমি গর্তের মধ্যে পড়তে পারো, আবার তুমি সুপার একটা হাইওয়ে পেয়ে যেতে পারো, কিন্তু সেটা আন্দাজে পাওয়া হবে, ওটা সাসপেন্ড করা যায় না। সবুজকুড়ি আসলে আমাদের নিজেদেরকে উপস্থাপন করার ভবিষ্যতে একটা প্ল্যাটফর্ম ছিল, সেটা আমাদের মানে আমরা ওখান থেকে আজ এই পর্যায়ে বলতে পারি। কিন্তু বলতে পারলে হ্যাঁ, আমি বলতে পারছি আমি একজন বড় সঙ্গীত শিল্পী হতে পারি, হতে চাই বা হতে পারবো, সেরকম একটা ফিল কাজ করে তোমার মধ্যে, যে যেন পৃথিবী তোমাকে দেখে, মানুষ, দেশের মানুষ দেখে, তাই না? পারবি, তোমার কি আগামী এই ভাবনা কি এটা নিয়ে? আসলে আমি নাচ নিয়ে অনেক কিছুই ভাবি। ছোটবেলা থেকে আমি নাচ করি 4 বছর থেকে। আসলে আমার ভিতরে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে শুধু লেখাপড়া নয়, লেখাপড়ার পাশাপাশি এগুলোরও দরকার রয়েছে। কারণ যে কোনো জায়গায় যদি একজন আমাকে বলে যে তুমি একটা গান শোনাও, একটা নাচ করো, আমাকে তো সেখানে অবশ্যই করতে হবে। আমি তো আর বলতে পারবো না যে আমি পারি না, আমার অনুশীলন নেই, করতে হবে। কারণ আর এছাড়া আমি বলতে চাই যে আগামীর যারা সিজন 2-তে সবুজকুড়িতে অংশগ্রহণ করবে, তারা কিন্তু এটাকে শুধু কম্পিটিশন মনে করবে না, এটাকে নতুন কিছু শেখার বা জানার স্থান বলে মনে করবে। আর এখানে যে বিচারকরা বা যারা জাজমেন্টে থাকেন, তারা খুবই ভালো, এবং তারা তোমার যে জিনিসগুলো জানো না বা যে জিনিসগুলো সম্পর্কে তোমাদের একটু সমস্যা রয়েছে, সেগুলো তারা খুব ভালোভাবে বুঝিয়ে দেয় এবং খুব যত্ন সহকারে সেগুলো করে। আচ্ছা, তোমার আমি আরেকটা পয়েন্ট একটু জানতে চাই, নাচ নিয়ে তোমার ভবিষ্যৎ ভাবনাটা কি? আসলে লেখাপড়া তো আছেই, তার পাশাপাশি আমার নাচ নিয়েও অনেক চিন্তা রয়েছে। আমি চাই ভবিষ্যতে এটিকে আরো সামনের দিকে নিয়ে যেতে, এটিকে নিয়ে আমি অনেক কিছু করতে চাই। আর আমি আমার পেশার মধ্যে দিয়েও এটিকে, আমি যদি ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই, যাই হই না কেন, তার মধ্যে দিয়ে আমি এই সংস্কৃতি চর্চাটা চালিয়ে যেতে চাই।
মানে একটা কথা প্রসঙ্গে তোমাদের বিষয়ে একটা উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের কথাই বলি। বাংলাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়, নিঃসন্দেহে সবাই আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলে যেটাকে। হ্যাঁ, তো সেখানে নৃত্যকলা বিভাগ রয়েছে একটি, এবং সেই নৃত্যকলা বিভাগের যিনি এখন প্রধান, তিনি অনেক উন্নত মানের একজন নৃত্যশিল্পী। হ্যাঁ, কিন্তু তার পাশাপাশি তিনি কি জানো, একজন ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। তো কই, সে কি হারিয়ে গেছে? যায়নি। সে ঢাকা ইউনিভার্সিটির নৃত্যকলা যে অনুষদ রয়েছে তার প্রধান হিসেবে নিয়োজিত হয়েছেন, কিন্তু তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। তোমাদের ভিতর থেকে কেউ যদি সঙ্গীত কলা, নৃত্যকলা, ঢাকা ইউনিভার্সিটিতে সঙ্গীত কলাও আছে, নৃত্যকলা আছে, এছাড়া অসংখ্য ইউনিভার্সিটিতে কিন্তু এখন এই ফ্যাকাল্টিগুলো চালু আছে। তো সেখানে তোমরা ইচ্ছা করে পড়াশোনা করতে পারবে, এবং সেখান থেকে পড়াশোনা করে আমি বোধ করি ওখান থেকে বের হওয়ার আগেই তোমাদের জীবনে কর্মসংস্থান হয়ে যাবে। কারণ এই বিষয়গুলো তো রেয়ার, এখানে শিক্ষিত লোক পাওয়া মুশকিল, যার জন্য ওরা মাস্টার্স করার আগেই ওদের চাকরি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো একটা বিষয় আমি তোমাদের কথা প্রসঙ্গে বলছি যে দেখো, ঢাকা ইউনিভার্সিটি হোক বা অন্য অনেক ইউনিভার্সিটিতে এই যে উচ্চশিক্ষায় সংস্কৃতি চর্চাটা রয়েছে, সংস্কৃতির অনুষদ রয়েছে, সেখানে নিম্ন লেভেলে তোমাদের প্রাত্যহিক সিলেবাসের মধ্যে যে এটি নাই, মানে এটা নিয়ে তোমাদের কি কোনো অভাব বোধ হয়? এটা আমি অহনার কি বলা হয়? অবশ্যই অভাব তো একটু অনুভূত হয়। আমরা তো গান চর্চা করি, গানটা ভালোবাসি। যদি আমাদের সিলেবাসের সাথে যদি গানটাও থাকতো তাহলে অবশ্যই আমাদের আরো অনেক বেশি ভালো লাগতো। ছোটবেলায় ছিল, ছোটবেলায় আমার প্লে থেকে 2 পর্যন্ত ছিল, কিন্তু যখন বড় ক্লাসে উঠলাম তখন তো সিলেবাস শুধুমাত্র পড়াশোনারই হয়ে গেল, আর তো সাংস্কৃতিক বিষয়টা থাকলো না। এই বিষয়টা কি তোমার কাছে মনে হয় যে ঠিক আছে? ঠিক আছে বলতে মানে পড়াশোনার বিষয় তো না, আমার কাছে মনে হয় না যে ঠিক আছে। কারণ কি, যদি এর সাথে সাংস্কৃতিক, হ্যাঁ মানে আমরা রাখা হচ্ছে সবসময় তোমাদের, আমাদের মানসিক চাপে রাখা হচ্ছে। এর সাথে যদি আমাদের মানে আমরা কিন্তু আমাদের মানসিক জিনিসটা তো আমরা বিকাশ করতে পারতাম যদি এটা থাকতো। সিলেবাস যেটি তোমাদেরকে পড়ানো হয় ওই সিলেবাসের মধ্যে যদি সঙ্গীত কলা বা নৃত্যকলা বা শরীরচর্চার এইসব বিষয়গুলোকে, তোমার এই যে নাচের বিষয়গুলো যদি থাকতো তাহলে তোমার কেমন লাগতো? আসলে এগুলোর তো অবশ্যই প্রয়োজন রয়েছে। আর আমাদের সিলেবাসের কথা যদি বলি, তাহলে আমাদের সিলেবাস কিন্তু একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ। সেখানে বলা আছে যে এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, এই পরীক্ষায় ওর মধ্যে থেকেই আসবে। কিন্তু এর বাইরেও যদি আমরা নতুন কিছু অনুশীলন করতে পারতাম তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো। আমরা বাইরের দেশগুলোতে যদি দেখি তাহলে সেখানে কিন্তু এইগুলো অনুশীলন রয়েছে, এবং সেগুলো কিন্তু শিক্ষার্থীরা খুব যত্ন সহকারে অনুশীলন করে। স্কুল কারিকুলামের মধ্যে এগুলো আছে, স্কুল কারিকুলামের মধ্যে এগুলো আছে। কিন্তু আমাদের দেশে আমরা লক্ষ্য করি যে টিচাররা বলে করছো করো, কিন্তু লেখাপড়াটা সবার আগে, লেখাপড়া না করলে জীবনে আর কিছু। আগে আমাদের প্রত্যেকদিন 10টা কোচিং এবং 12টা টিচার, এটা ঠিক রাখতে হবে, তাই না? এরকম একটা ব্যাপার। অভিভাবকরাও ভাবেন যে আমার মেয়ে বা আমার ছেলে অনেক বড় শিক্ষিত হবে, বিসিএস ক্যাডার হবে। হ্যাঁ, আলটিমেটলি কজন কি হবে সেটা গড নোজ, আমরা জানি না। কিন্তু তোমরা যদি এই সাংস্কৃতিক চর্চাটাকে খুব তোমাদের সিলেবাসের মধ্যে থাকতো, কিছুটা ওখানে একটা সাপোর্ট হতো না? ওটা একটা পরীক্ষা হলে একটা মার্ক থাকতো। আমরা শুধুমাত্র আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে যেটা আছে, মানে বইয়ের মধ্যে তুমি তো সেটুকুই জানতে পারছি, মানে বহির্গত বিশ্বে যেগুলো রয়েছে আমরা কিন্তু সেটুকু সব জানতে পারছি না, শুধুমাত্র আমাদের করে দেওয়া হচ্ছে না তোমাদের। হ্যাঁ, তো এইখান থেকে যদি এটা থাকতো তো আমার কাছে মনে হয় যে তোমরা যদি টানা 10 বছর, 15 বছর, 25 বছর পড়াশোনা করছো, কিন্তু 10 বছর তুমি টানা একটা ভালোভাবে চর্চা করো, দেখো তোমাকে বিশ্ব চিনে ফেলবে। হ্যাঁ, এই কালচারাল তুমি গান করছো, তুমি নাচ করছো, তুমি 10 বছর এটা নিয়ে ওই যে সময়টা তুমি গান নাচ পড়াশোনার পিছনে দিচ্ছ, ওর অর্ধেকটা সময় এখানে ইনভেস্ট করতো, দেখো তোমাকে বিশ্ব চেনে কিনা। আমি বোধ করি সেটা সম্ভব, কারণ তোমার এক্সট্রিম লেভেলে পৌঁছে যাবে, তুমি চর্চা করতে করতে এমন জায়গায় যাবে। আমরা কি করি, আমরা অনেকের নাচ গান অনেক বিষয় সার্চ দিয়ে দেখি না অনলাইনে, তখন তোমাদেরকে মানুষ সার্চ দিয়ে দেখতো। হ্যাঁ, কিন্তু এখন আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের সিস্টেমের কারণে আমাদের প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারছি না। হ্যাঁ, আমাদেরকে মানুষ সার্চ দিয়ে দেখছে না, তাই না? তো এটা কিন্তু আমাদের ভিতরে একটা। আচ্ছা,
আমরা তোমাদের সঙ্গে আরো বেশ কিছু কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি অর্নি এবং অহনার কাছে। বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আচ্ছা দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম। তো অহনা, অর্নি, এইবার যে সবুজ কলি শুরু হচ্ছে সেখানে কিন্তু তোমরা থাকছো না, কেমন লাগছে? খুবই খারাপ লাগছে। খুবই এত খারাপ সময় তো লাগছে। ভাবছিলাম যে আমাদের মনে হয় আবার ডাকা হবে, আমরা আবার করতে পারবো, কিন্তু এটা কি সুযোগ নেই। আবার যদি আমাদের সুযোগ থাকতো আমরা আরো অনেক বিষয় সম্পর্কে জানতে পারতাম। আচ্ছা, আমি তোমাদের জন্য একটা সুখবর দিই। সেটি হচ্ছে তোমরা কিন্তু সবুজ কলির সঙ্গে থাকছো, সেটি প্রতিযোগী হিসেবে নয়, প্রতিযোগিতার প্রক্রিয়ার সঙ্গে থাকছো। কখনো তোমরা উপস্থাপক হিসেবে আসবে, কখনো তোমরা জাজ হিসেবে আসবে, হ্যাঁ, কখনো মডারেটর হিসেবে আসবে। যারা নতুন প্রতিযোগী আসছে তাদেরকে নানান বিষয়ে টিপস দিবে তোমরা, যে এই কাজগুলো করা যেতে পারে। তো আমরাই তোমাদেরকে সবুজ কলি পরিবারের সঙ্গে রাখবো। এখন কেমন লাগছে? এখন ভালো শুনে লাগছে, খুবই ভালো লাগছে। এখন খুবই ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, তো এইভাবেই তোমরা সবুজ কলির সঙ্গে থাকছো, হারাচ্ছ না, কারণ শেখার তো শেষ নেই। ওই যে তোমরা যে মডারেট করছো বা তোমরা যে জাজ হচ্ছ, এটার মধ্য দিয়ে তোমাদেরকে আমরা শেখাবো, অনেক কিছু শেখাবো। উপস্থাপনা করছো, এর মধ্য দিয়েও তোমাদেরকে আমরা শেখাবো। কারণ চাই আমাদের একটা শিল্পী বলয় তৈরি হোক এবং একটা যারা আর্টিস্ট হিসেবে তৈরি হয়ে উঠবে তারা সত্যিকার অর্থে শিল্পী হোক, তারা জীবনের সবকিছু থেকেই যেন সবকিছু শিখতে পারে। এই জন্যই। আচ্ছা, সবুজ কলি করতে করতে তোমাদের আমি একটা স্মরণীয় ঘটনা জানতে চাই। অহনা, তোমার একটা স্মরণীয় ঘটনা কি ছিল নতুন কলির? আমার স্মরণীয় একটা ঘটনা ছিল, ওখানে যখন আমরা ওয়ার্কশপ করি তখন আমাদের একটা রুল ছিল যে আমাদেরকে একটা গান, সেই গান মনে করেন কাহার বাতাল, এখন সেই কাহার বাতাল বদল করে আমাদেরকে দাদরা কিংবা তেওড়া কিংবা ঝাপতালে গাইতে হবে। এখন আমার একটা গান ছিল, অনেক মজার ছিল কিন্তু ব্যাপারটা, তাই না? অনেক মজার ছিল। আমার একটা গান, ওইটা আমি তেওড়া তাল আর দাদরা তালে প্র্যাকটিস করেছিলাম। এখন গানটার মানে ন্যাচারাল যে মানে আসল যে তালটা সেটা হচ্ছে কাহারবা। আমি গাচ্ছি সে কাহারবা তাল আমার আর মনে নেই, সেই গানটা মানে হচ্ছেই না, সেই তেওড়া তালেই হয়ে যাচ্ছে, মানে অন্য তালে। এইটা নিয়ে মানে আমি রাত্রিবেলা ঘুমোতেই পারিনি। বাসায় গিয়ে তারপরের কি দিন হলো? আমার প্রতিযোগিতা। বাসায় গিয়ে কি কান্নাকাটি করেছিলে বা সারা রাত কেঁদেছি। মানে তুমি আর মনে হচ্ছিল যে, কিন্তু
পরে কি মনে হয়েছে যেটা অর্জন না না, পরে আমি জানি না সৃষ্টিকর্তার কি আশীর্বাদ ছিল, পরে আমার ঠিক হয়ে গেছে ওখানে যে যখন মিউজিক শুনলাম তখন হঠাৎ করে আমার ঠিক হয়ে মানে বিষয়টা হচ্ছে কি যে তখন তুমি একটা জিনিস তো জানলে যে তুমি ওই গানটা ইচ্ছা করলে কাহার বায়ে গাইতে পারবে, ইচ্ছা করলে দাদরায় গাইতে পারবে, ইচ্ছা করলে তেওড়ায় গাইতে পারবে, তাই না? অর্নি, তোমার স্মরণীয় ঘটনা কি ছিল সবুজকুড়ির ব্যাপারে? মানে আমার স্মরণীয় ঘটনা ছিল হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ে যে যখন লোকনৃত্য হয়, আসলে ওই দিন সকালবেলা থেকে একটু কষ্ট হয়ে গেছিল, করেছি, কিন্তু শেষে বিচারকরা যখন বলে যে একটু এনার্জি কম ছিল, আমি বললাম ঠিক আছে পরে ঠিক হয়ে যাবে। আমি তখন বাইরে বেরোয় এত কাঁদতেছি, মা বললো কি চুপ কর, যা হবে হবে। এবার পুরস্কার আমি বলছি আমি যাবো না, আমি হবো না, আমি যাবো না। এইবার ভিতরে ঢুকলাম, আমি বলছি আমারে বের করো, আমি যাবো না। মানে রেজাল্ট ঘোষণার সময়? হ্যাঁ, যখন রেজাল্টে বললো যে ইশিকা অর্নি ফার্স্ট হয়েছে, তখনের অনুভূতিটা আসলে, আমি সৃজনশীল নৃত্য ফার্স্ট হয়েছে, কিন্তু এই যে লোকনৃত্যের ফার্স্ট হওয়ার যে অনুভূতিটা, সেটা আমি সারা জীবন মনে রাখবো। আসলে ওইটা একটা স্মরণীয় ঘটনার মধ্যে ছিল। মানে ওটা মনে হয়েছিল যে মানে প্রাণ ফিরে আসলো আবার, না? ও বিশ্বাস করতে পারেনি যে ও হবে, মোটা বিশ্বাস করতে, আমিও ভেবেছিলাম যে আমার তো হচ্ছে না, আমার তো তালই মনে হয়, তাহলে আমি কি গাবো। ও মা, পরে আমি কিন্তু আমরা যেটা বলতে চাই যে আমাদের কিন্তু মার্কটা ছিল অন স্টেজেই, আমরা যা বলার সরাসরি বলে দিয়েছি, মার্ক যা দেবার দিয়েছি। আমরা কিন্তু প্রতিযোগীদের সঙ্গে ছলচাতুরি করিনি। না না, এটা একদমই ছিল। আমরা স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে জন্যই বিচারকদের বলেছি আপনি যা করবেন মার্ক এখানে দিতে হবে। আমরা সেটি যেন অডিয়েন্স দেখতে পায় সেজন্য একদম রেকর্ডেই রেখেছি। সাথে সাথে সুইচ চাপ দিলে একটা আমাদের এলইডি বোর্ড ছিল, সেখানে মার্ক দেখা গিয়েছিল। হ্যাঁ, তো আমরা কিন্তু সেই স্বচ্ছতাটা বজায় রেখেছি। এবারও আমাদের সেই সিস্টেম থাকছে, মার্কটা সরাসরি একদম বিচারকরা যে যা পাবে তাকে একদম অনিয়ারেই দিয়ে দিতে হবে। আচ্ছা, তো একটা বিষয় তো গেল, তোমাদের অভিজ্ঞতার কথাও শুনলাম, এবং তোমরা সবুজকুড়ির সঙ্গে থাকতে পারছো না, আবার পারছো, টেনশন চলে গেল, তাই না? কিন্তু হয়তো পরবর্তী কখনো গিয়ে আবার প্রতিযোগী হিসেবে ফিরে আসবে, সেটা পরবর্তী বিষয় দেখা যাবে। তো আমি একটা বিষয় বলতে চাই যে এইবার যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সবুজকুড়িতে, তাদের উদ্দেশ্যে যদি তোমাদের কোনো সাজেশন থাকে। আমি বলতে চাই, অনিশটা বললো যে এটা শুধুমাত্র সবুজ করে একটা প্রতিযোগিতা মনে করলে কিন্তু হবে না, এটা আমাদের বেড়ে ওঠে একটা প্ল্যাটফর্ম। এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে, এটা মোটেই তোমরা প্রতিযোগিতা মনে করবে না। এখানে তোমরা প্রতিযোগিতা করবে ঠিকই, কিন্তু এখান থেকে যা যা যেসব উপদেশ আমাদেরকে দেবেন, আদেশ হবে, সেগুলো তোমাদেরকে মানতে হবে, এবং তাদের উপদেশগুলো কিন্তু আমাদের জীবনের জন্য খুবই শিক্ষণীয়। আমরা কিন্তু গান, নাচ, আবৃত্তি, মানে যেটাই বলো না কেন, সেটার সম্পর্কে যেসব খুঁটিনাটি বিষয় রয়েছে তার ভিতরের যে মূল জিনিসটা, গ্রামার, ওটা কিন্তু আমরা জানতে পারবো। সো যা যা যেটা বলবে সেটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। সর্বোপরি আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, যা আমাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক কাজে আসবে। তো অদ্নি, আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, এখান থেকে মানে দিদি যেটা বললো, এখান থেকে বিচারকরা যেটাই বলবে সেটা তোমাদেরকে শুনতে হবে। এটা শুধু সবুজকুড়ির জন্য নয়, এটা ভবিষ্যতে তোমাদের আরো অনেক কাজে আসবে। এবং এটাকে শুধু কম্পিটিশন মনে করলে চলবে না, এটা সৃজনশীল মানুষ গড়ে তোলার একটি কারখানা। আমাদেরকে এটি মাথায় রেখেই আগামীতে চলতে হবে। খুব ভালো, খুব ভালো বলেছো তোমরা। আমি অবাক হচ্ছি যে তোমরা সেই ছোট্ট 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 আমার শিল্পীরা আজ কত সুন্দর কথা বলতে শিখেছে, খুব ভালো লাগছে। সবুজকুড়ি মনে করি যে তোমাদেরকে কিছু ইন্সপায়ার করতে পেরেছে এইসব বিষয়ে, তাই না? তো আগামীতে যারা আসবে তারা নিশ্চয়ই তোমাদের কাছ থেকে কিছু শিখবে, অনেকের কাছ থেকে অনেক কিছু শিখবে। আমাদের প্ল্যানিংই থাকে এরকম, আমরা যখন কম্পিটিশনটা করি আমাদের কিছু ধাপে ধাপে কিছু প্ল্যানিং আছে, তো সেইভাবেই সবকিছু এগোবে। তো এবার যারা নতুন যারা আসবে তারা অনেক কিছু বুঝে নিশ্চয়ই করবে। আচ্ছা, আমরা অনুষ্ঠান শেষ করব। এখন যখন সবুজকুড়ি শুরু হবে তখন বিভিন্ন পর্বে তোমাদের নাচ গান থাকবে, দর্শক তখন জাজ করতে পারবে যে সেই সময় আর এই সময়টা কতটা পার্থক্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে সবুজকুড়ির মঞ্চে তোমাদের সঙ্গে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অভিভাবক, আপনাদেরকে অবশ্যই এই অনুষ্ঠানগুলো দেখবার জন্য, এবং আমরা যে আলোচনাগুলো করলাম, ওরা যে কথাগুলো বললো, আসলে সব কথাই আসলে নিছক কথা না, এর ভিতরে কিন্তু অবশ্যই অনেক লজিক আছে এবং
জীবন বোধের কিছু কথা আছে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আমাদের সাথে থাকবেন, সবুজ কুড়ির সঙ্গে থাকবেন, কেটিভি পরিবারের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ। নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথী।